মিস্টিক্যাল বেঙ্গলির আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ভারভারা রায়ের চারণ কবি কবিতাটি সম্পর্কে আলোচনা করব। শিল্প কি কেবলই সৌন্দর্যের উপাসনা, নাকি তা শোষিতের কণ্ঠস্বর? যখন অন্ধকার সময় নেমে আসে, তখন কিছু কলম হয়ে ওঠে তলোয়ারের চেয়েও ধারালো। আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আধুনিক ভারতীয় সাহিত্যের অন্যতম লড়াকু ব্যক্তিত্ব, তেলেগু কবি পেন্ডালা ভারভারা রাও। আমরা আজ জানব তার বিপ্লবী জীবন, তার অমর কাব্যগ্রন্থ এবং বিখ্যাত কবি জয় গোস্বামীর করা তার সেই কালজয়ী অনুবাদ চারণ কবি সম্পর্কে। দেখব কিভাবে লোহার গারদ হার মেনে যায় একটি কবিতার শব্দের কাছে। চলো শুরু করা যাক আজকের বিশেষ পাঠ, ভারভারা রাও, কলম যখন প্রতিবাদের ভাষা। এখন এমন একজন মানুষকে নিয়ে আমরা আলোচনা করব, যার কলম শাসকের রক্তচক্ষুকে ভয় পায় না। তিনি হলেন পেন্ডালা ভারভারা রাও। 1940 সালের 3রা নভেম্বর জন্ম নেওয়া এই মানুষটি একাধারে কবি, সাহিত্য সমালোচক এবং সমাজকর্মী। তবে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন বিপ্লবী কবি। তোমরা জানো যে সাহিত্য কেবল বিনোদনের জন্য নয়, সমাজ বদলের হাতিয়ারও হতে পারে। ভারভারা রাও 60-এর দশক থেকে কবিতা লিখছেন। 1970 সালে তিনি বিপ্লবী রচয়িতলা সঙ্গম বা বীরাসাম গঠন করেন। তাঁর কবিতায় উঠে আসে শোষিত মানুষের আরতি, সামাজিক অবিচার আর রাষ্ট্রের দমনের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। তাঁর শব্দগুলো যেন এক একটি আগুনের গোল্লা। রাজনীতির আঙিনায় তিনি কট্টর মার্ক্সবাদী, লেনিনবাদী ও মাওবাদী চিন্তাধারায় প্রভাবিত। তেলেগু সাহিত্যে রাজনৈতিক চেতনা ছড়িয়ে দিতে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি বিশ্বাস করেন, কলম আর সংগ্রাম সমান্তরালে না চললে সমাজের আমূল পরিবর্তন সম্ভব নয়। একজন বিপ্লবী কবির পথ কখনোই মসৃণ হয় না। ভারভারা রাওকেও তার জীবনের দীর্ঘ সময় শ্রীঘরের অর্থাৎ জেলের অন্ধকার প্রকোষ্ঠে কাটাতে হয়েছে। 80-র দশকে রামনগর ষড়যন্ত্র মামলা সহ একাধিকবার তিনি রাষ্ট্রীয় রোষের মুখে পড়েছেন, যদিও অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি মুক্ত পান। সম্প্রতি 2018 সালে ভীমা কোরেগাঁও মামলার জেরে তাকে আবারও গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে উস্কানি এবং মাওবাদী সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল। বিষয়টি অত্যন্ত বিতর্কিত এবং সংবেদনশীল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2022 সালে সুপ্রিম কোর্ট তাঁর বয়স এবং শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে তাকে স্থায়ী জামিন দেয়। বর্তমানে তিনি মুম্বাইতে চিকিৎসাধীন। তাই তার জীবনীর উপসংহারে বলা যায়, ভারভারা রাওকে দেখা হয় দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। তার অনুগামীরা তাকে দেখেন মুক্ত চিন্তা আর অধিকার আন্দোলনের এক অবিচল কণ্ঠস্বর হিসেবে। অন্যদিকে রাষ্ট্রীয় বিচারে তিনি একজন বিতর্কিত বিপ্লবী। তবে মতাদর্শ যাই হোক, ভারতীয় সাহিত্যে প্রতিবাদের ভাষা হিসেবে তাঁর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তোমরা জানো, ভারভারা রাও প্রধানত তেলুগু ভাষায় সাহিত্য চর্চা করেন। গত কয়েক দশকে তার কলম থেকে বেরিয়ে এসেছে অসংখ্য কাব্যগ্রন্থ, যেগুলোর মূল সুরেই হল সমসাময়িক রাজনীতি এবং গণসংগ্রাম। একটু খেয়াল করো, 1968 সালে প্রকাশিত হয় তার অন্যতম জনপ্রিয় গ্রন্থ চার্লি নেগাল্লু চার্লি নেগাল্লু বা ক্যাম্প ফায়ার। এর ঠিক পরেই 1970 সালে বা 70-এর দশকে, যখন সারা ভারত উত্তাল, তখন প্রকাশিত হয় তার বিপ্লব সংকলনটি। এই বইটিই তাকে মূলত বিপ্লবী কবি হিসেবে সাধারণ মানুষের কাছে চিনিয়ে দেয়। এরপর 1986 সালে আমরা পাই
ভবিষ্যত্তু চিত্রপট্টম। এই বইটিকে বলা হয় সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের এক জীবন্ত দলিল। এছাড়া তার কাব্যিক শৈলীর অনন্য উদাহরণ হল মুক্ত কণ্ঠম এবং সাম্প্রতিক সময়ের সংঘাত নিয়ে লেখা 2005 সালের সংকলন মুনজাবুলু মুন জাবলু। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল তার সাহিত্যের একটা বড় অংশ রচিত হয়েছে কারাগারের চার দেওয়ালের মাঝে। বন্দি অবস্থায় লেখা তার কবিতার ইংরেজি সংকলন ক্যাপটিভ ইমাজিনেশন বিশ্বজুড়ে পাঠকদের নাড়া দিয়েছিল। শুধু কবিতাই নয়, জেল থেকে লেখা তার চিঠিগুলোও আজ সাহিত্যের মর্যাদা পায়। সেখানে জেলের কষ্টের চেয়েও বড় হয়ে ফুটে উঠেছে আগামীর সুন্দর পৃথিবীর স্বপ্ন। ভারভারা রাওয়ের লেখনী কিন্তু শুধু তেলেগু ভাষাতেই সীমাবদ্ধ নেই। বাংলা সহ ভারতের প্রায় সবকটি প্রধান ভাষায় তার কবিতা অনূদিত হয়েছে। তোমরা দেখবে বাংলার বিভিন্ন লিটিল ম্যাগাজিনে আজও তার প্রতিবাদী কবিতা অনুবাদ করা হয়। জয় গোস্বামীর মতো বিখ্যাত কবিও তার কবিতা অনুবাদ করেছেন। সবশেষে একটা মজার তথ্য দিই, ভারভারা রয়ের কবিতার ছন্দ আর তেজ এতই প্রবল যে ভারতের বহু গণসঙ্গীত শিল্পী তার কবিতাকে গানে রূপান্তর করেছেন। এই গানগুলো আজও বিভিন্ন গণ আন্দোলনে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে। অর্থাৎ তার কবিতা কেবল বইয়ের পাতায় আটকে নেই, তা মানুষের মুখে মুখে স্লোগান হয়ে ফিরে ফিরে আসে। তোমরা যেগুলো মনে রাখবে সেগুলো হচ্ছে যে প্রধান ভাষা অর্থাৎ ভারভারা রাও যে ভাষাতে সাহিত্য চর্চা করেছেন সে ভাষার নাম হচ্ছে তেলেগু ভাষা। প্রথম সাড়া জাগানো বই হচ্ছে চাল্লি নেগাল্লু। রাজনৈতিক দলিল যুক্ত বই হচ্ছে ভবিষ্যত্তু চিত্রপটম, যেটি 1986 সালে প্রকাশিত হয়। তার কারাগারে বিখ্যাত সৃষ্টির নাম হচ্ছে ক্যাপটিভ ইমাজিনেশন ক্যাপটিভ ইমাজিনেশন। তার লেখনের বিশেষত্ব হচ্ছে তার লেখার ছন্দ, তার তেজ এবং তার কবিতাকে গণসঙ্গীতে রূপান্তর করা। তাহলে আমরা মোটামুটি ভারভারা রাওকে এবং তিনি কিভাবে তার সাহিত্য লেখালেখি করেছেন সেগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা সাহিত্য জগতের এক বিশেষ সেতুবন্ধন নিয়ে আলোচনা করছি। আমরা জানি শিল্প বা কবিতার কোনো ভৌগোলিক সীমানা থাকে না। ঠিক তেমনি তেলুগু ভাষার বিপ্লবী কবি ভারভারা রাওয়ের তেজস্বী কলম আমাদের বাংলার প্রতীচ্যসা কবি জয় গোস্বামীকে গভীরভাবে স্পর্শ করেছিল। আজ আমাদের পাঠের বিষয় জয় গোস্বামীর করা ভারভারা রাওয়ের বিখ্যাত কবিতার অনুবাদ। ভারভারা রাওয়ের একটি অত্যন্ত প্রভাবশালী কাব্যগ্রন্থ হচ্ছে ভবিষ্যত্তু চিত্রপটম, যা 1986 সালে প্রকাশিত হয়। এই গ্রন্থেরই একটি কালজয়ী কবিতা হচ্ছে কবি, এই ভবিষ্যত্তু চিত্রপটমে, যেটি তেলেগু শিরোনামে আছে কা ভি হিসাবে। জয় গোস্বামী যখন এই কবিতাটি অনুবাদ করেন তিনি সেখানে ভারভারা রাওকে একজন চারণ কবি হিসেবে তুলে ধরেন। চারণ কবি কারা জানো? যারা মানুষের লড়াই, ঘাম আর মাটির কথা গান গেয়ে সাধারণের কাছে পৌঁছে দেন। তোমাদের অবগতির জন্য জানাই, এই অনুবাদটি প্রথম প্রকাশিত হয়েছিল সেতুবন্ধন পত্রিকায়। প্রথম প্রকাশিত হয়েছিল। জয় গোস্বামী যখন এটি অনুবাদ করেছিলেন তার মূল লক্ষ্য ছিল ভারভারা রাওয়ের সেই বিপ্লবী সত্তা আর কাব্যিক সুষমার এক অদ্ভুত মেলবন্ধন ঘটানো। তার এই অনুবাদের মাধ্যমেই বাঙালি পাঠক সমাজ ভারভারা রাওকে এক নতুন আঙ্গিকে চিনতে পেরেছিল। এখন প্রশ্ন জাগতে পারে, কবিতাটিতে আসলে কি বলা হয়েছে? কবিতাটিতে মূলত একজন কবির সামাজিক দায়বদ্ধতার কথা বলা হয়েছে। লেখক বোঝাতে চেয়েছেন কবি মানেই শুধু কল্পনার জগতে বাস করা বা সুন্দর শব্দ সাজানো নয়। একজন প্রকৃত কবি হলেন তিনি, যিনি আগামীর স্বপ্নদ্রষ্টা, যিনি অন্ধকারের মাঝেও আলোর পথ দেখান এবং শোষিত মানুষের হয়ে কলম ধরেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কিভাবে 1986 সালের একটি তেলেগু কবিতা জয় গোস্বামীর হাত ধরে
বাংলার ঘরে ঘরে প্রতিবাদের ভাষা হয়ে পৌঁছে গেল। এটি এই সাহিত্যের শক্তি, যা এক প্রান্তের মানুষের লড়াইকে অন্য প্রান্তের মানুষের হৃদস্পন্দন করে তোলে। তাহলে আমরা কি জানলাম এই জায়গা থেকে? যে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কেন চারণ কবি বলা হচ্ছে, মূল কবিতার নাম কি ছিল, এবং যে কাব্যগ্রন্থটিতে নেওয়া হয়েছিল সেটাতে তেলেগু ভাষায় কবিতাটির শিরোনাম কি ছিল, এগুলো আমরা জানলাম। এর সাথে আমরা জানলাম কবিতাটির মূল উপজীব্য, অর্থাৎ কবিতাটিতে কি বলা হয়েছে। এখন আমরা এই কবিতাটিকে পড়ব এবং প্রত্যেকটি লাইনের অর্থ জানব। চারণ কবি ভারভারা রাও। নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। এর অর্থ কি? এখানে একটি অরাজক বা স্বৈরাচারী সময়ের চিত্র আঁকা হয়েছে, যখন রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা সাধারণ মানুষের নিয়ম অধিকার কেড়ে নেয় এবং চারপাশ দমনের কালো মেঘে ঢেকে যায়, তখন মানুষের বাক স্বাধীনতা রুদ্র হয়ে পড়ে। সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিকেই গলার ফাঁস লাগানোর সঙ্গে তুলনা করা হয়েছে। চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। এর অর্থ কি? যে চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। এটি অত্যন্ত গভীর একটি পংক্তি। এর অর্থ হল শাসন বা শোষণ এতটাই যান্ত্রিক এবং নিষ্ঠুর যে সেখানে আর্তনাদ করার সুযোগ নেই। রক্ত বা চোখের জল শোকের প্রতীক, কিন্তু পরিস্থিতি যখন স্তব্ধ হয়ে যায় তখন মানুষ কাঁদার শক্তিও হারিয়ে ফেলে। এটি একটি চরম শূন্যতা ও গুমোট পরিস্থিতির ইঙ্গিত। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড়। এর মানে কি? ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড়। এর মানে কি? এটি রূপান্তরের প্রতীক। ছোট ছোট ক্ষোভ যখন জমাট বাঁধে তখন তা বড় বিপ্লবের আকার নেয়। সাধারণ মানুষের পুঞ্জীভূত অসন্তোষ, যাকে বলা হচ্ছে ঝিরঝিরে বৃষ্টি, যখন এক হয় তখন তা রাষ্ট্রশক্তির ভিত কাঁপিয়ে দেয়, প্রলয় ঝড় বা বিদ্রোহে রূপ নেয়। মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। কি অসাধারণ লাইন! মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। কবি এখানে কেবল নিজের কথা বলেন না, তিনি নিপীড়িত দেশ ও মাতৃকার কান্নাকে নিজের কণ্ঠে তুলে নেন। রাষ্ট্র কবিকে বন্দি করতে পারে, কিন্তু তার আদর্শ বা তার লেখা জেলের দেয়াল ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং মানুষের কাছে প্রতিবাদের বার্তা পৌঁছে দেয়। এরপরে লাইন দেখো, এটা আরেকবার লেখা আছে। এরপরে লাইন দেখো এখান থেকে, যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধের এই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। এখানে এখানে কবিকে কেন ভয় পায় রাষ্ট্র, সে কথা বলা হয়েছে। যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধের এই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। যখন মানুষ ভয়ে কথা বলা বন্ধ করে দেয়, যাকে বলা হচ্ছে জিভে কাঁপন লাগা, তখন কবির গান বা সুর মানুষকে সাহস যোগায়। গান যখন নিছক বিনোদন না হয়ে প্রতিবাদের অস্ত্র বা শস্ত্র হয়ে ওঠে, তখনই শাসক গোষ্ঠী কবিকে সবচেয়ে বেশি ভয় পেতে শুরু করে। কারণ কবির সুর মানুষকে জাগিয়ে তোলার ক্ষমতা রাখে, সে বিদ্রোহ তৈরি করার ক্ষমতা রাখে, কয়েদ করে তাকে, আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। অর্থাৎ
শাসক যখন কবিকে দমন করতে পারে না, তখন শারীরিক নির্যাতনের পথ বেছে নেয়। কারাবন্দী করা বা মৃত্যুদণ্ডের ভয় দেখিয়ে কবিকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়। কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। এর অর্থ কি? কবিকে শারীরিকভাবে বন্দী করা গেলেও তাঁর কবিতাকে বন্দী করা অসম্ভব। কবির সেই বিপ্লবী সুর জনতার হৃদয়ে বেঁচে থাকে। কবি জনবিচ্ছিন্ন কেউ নন, তিনি সাধারণ মানুষের ভিড়ে, তাদের নিঃশ্বাসে এবং লড়াইয়ের মধ্যেই বেঁচে থাকেন। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। কি দুর্দান্ত লাইন! ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। এই কবিতার এই লাইনের মাধ্যমে তোমরা নিশ্চিত হবে যে একজন কবি কত শক্তি ধরে তার লেখনীতে। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, এটি একটি রূপক। ফাঁসির মঞ্চ সাধারণত মাটি থেকে উঁচুতে থাকে, কিন্তু যখন কবির আদর্শের জন্ম হয় তখন সেই দমনের প্রতীক ফাঁসির মঞ্চ, যাকে বলা হচ্ছে, ধুলোয় মিশে যায়। মানে দমনের চেয়ে কবির আদর্শ বা নৈতিক অবস্থান অনেক বেশি শক্তিশালী হয়ে দাঁড়ায়। পর্দা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুড়কে দিচ্ছে ঝুলিয়ে। পর্দা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে। শেষ পংক্তিটি চূড়ান্ত জয়ের কথা বলে। কবি মৃত্যুকে ভয় পান না, বরং মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করার স্পর্ধা দেখান। শেষ পর্যন্ত আদর্শের জয় হয় এবং ইতিহাস সেই ফাঁসুড়ে বা স্বৈরাচারী শক্তিকেই বিচার মঞ্চে অপরাধী হিসেবে ঝুলিয়ে দেয়। অর্থাৎ কবির কবিতায় মৃত্যু হয় না, মৃত্যু হয় শাসকের দম্ভে। তাহলে কবিতাটা পড়লাম এবং কবিতাটির প্রত্যেকটি লাইনের অর্থ প্রকাশ করেছি। এই গেল কবিতাটি। আশা করি কবিতাটির প্রত্যেকটি লাইন বুঝতে পেরেছ। অসুবিধা থাকলে কমেন্টে জানাবে, উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা কবি ভারভারা রাওয়ের চারণ কবি কবিতাটির মূল ভাববস্তু নিয়ে আলোচনা করব। কবি জয় গোস্বামী এই অনুবাদটির মাধ্যমে এক লড়াকু কবির যে ছবি আমাদের সামনে এঁকেছেন তা আসলে এক প্রতিবাদী চেতনার ইস্তেহার। চলো এই কবিতার মূল স্তম্ভগুলো আমরা সহজভাবে বুঝে নিই। অবরুদ্ধ সময় ও শাসকের দমন বা স্বৈরাচারীর শাসন। কবিতাটির শুরুতেই আমরা পাই এক শ্বাসরুদ্ধকর পরিবেশের বর্ণনা। কবি বলেছেন, যখন সমাজে নিয়ম কানুন লোপাট হয় আর শাসকের শোষণ কালো মেঘের মতো আমাদের চারপাশকে ঘিরে ধরে, তখন মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। পরিস্থিতি এতটাই নিথর হয়ে যায় যে মানুষের কান্না বা রক্তপাতের শব্দও যেন আর শোনা যায় না। এই অসহ্য স্তব্ধতা গোটা সমাজকে গ্রাস করে। এর পরের পয়েন্টটি কি হবে? প্রতিবাদের রূপান্তর বা ক্ষুদ্র স্ফুলিঙ্গ থেকে দাবানলে পরিবর্তন। কিন্তু কবি আমাদের আশার কথা শুনিয়েছেন। তিনি দেখিয়েছেন সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ কখনো বৃথা হয় না। ছোট ছোট ঝিরঝিরে বৃষ্টি যেমন শেষ পর্যন্ত প্রলয়ঙ্কারী ঝড়ে রূপ নেয়, তেমনি সাধারণ মানুষের নীরব প্রতিবাদ যখন কবির কণ্ঠে ভাষা পায়, তখন তা এক অজেয় শক্তিতে পরিণত হয়। এটিই হলো শোষিত মানুষের সংহতির শক্তি। এখানে মনে রাখতে হবে, কবি কেবল একজন শৌখিন শব্দকার নন, তিনি হলেন এক চারণ কবি। তিনি দেশ ও মাতৃকার বেদনাকে নিজের কণ্ঠে ধারণ করেন। রাষ্ট্র হয়তো কবিকে বন্দী করতে পারে, তাকে জেলের অন্ধকার গরাদে আটকে রাখতে পারে, কিন্তু তার আদর্শকে কি বন্দী করা যায়? একদমই না। কবির সেই প্রতিবাদের সুর জেলের দেওয়াল ভেদ করে ঠিক ওই সাধারণ মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়ে। এর পরের পয়েন্ট কি? শিল্প যখন যুদ্ধের অস্ত্র। ছাত্ররা, খেয়াল করো, যখন সাধারণ মানুষ ভয়ে কথা বলার সাহস হারিয়ে ফেলে, তখনই কবির গান বা কবিতা হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র বা
হাতিয়ার। শাসক এই তেজস্বী সুরকে সবচেয়ে বেশি ভয় পায়, কারণ তা জনগণকে ঘুম থেকে জাগিয়ে তোলে। আর ঠিক সেই কারণেই শাসকের চূড়ান্ত লক্ষ্য হয়ে দাঁড়ায় কবির গলার ফাঁসের দড়ি পরানো। এর পরের পয়েন্টটি কি হবে? শিল্প যখন যুদ্ধের অস্ত্র, বা মৃত্যুর ঊর্ধ্বে কবি ও আদর্শের জয়। কবিতাটির শেষে এক অমোঘ সত্য উঠে এসেছে: মৃত্যু বা ফাঁসির মঞ্চ কবিকে দমাতে পারে না। কবি তাঁর সৃষ্টির মাধ্যমে জনতার নিঃশ্বাসে অমর হয়ে থাকেন। ইতিহাসের বিচার বড় বিচিত্র। সেখানে শাসকের দম্ভের চেয়ে কবির নৈতিক স্পর্ধায় শেষ পর্যন্ত জয়ী হয়। দমনের প্রতীক ওই ফাঁসির মঞ্চ ধুলোয় মিশে যায়, কিন্তু কবির সুর হয়ে ওঠে চিরন্তন। তাহলে এই কবিতার মূল নির্যাস কি দাঁড়ালো? না, শিল্পীর কলম যখন শোষিত মানুষের অধিকারের পক্ষে কথা বলে, তখন তা পৃথিবীর যে কোনো মারণাস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। এটি শাসকের দমনের বিরুদ্ধে মানুষের অজেয় মানসিকতা এবং বিপ্লবের এক অক্ষর দলিল। আজকের আলোচনা থেকে আমরা শিখলাম যে কবিকে বন্দি করা যায়, কিন্তু কবিতাকে না। ভারভারা রাওয়ের চারণ কবি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের অধিকারের কথা যখন ছন্দে এবং সুরে প্রাণ পায়, তখন শাসকের দম্ভ ধুলোয় মিশে যেতে বাধ্য। আশা করি তোমরা এই পাঠের মাধ্যমে কবিতার অন্তর্নিহিত শক্তি এবং একজন কবির সামাজিক দায়বদ্ধতা বুঝতে পেরেছ। আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, বা ভারভারা রাওয়ের অন্য কোনো কবিতা সম্পর্কে জানতে চাও, তবে অবশ্যই জানাবে। ভালো থেকো, আর সাহিত্যের আলোয় নিজেদের শানিত রেখো। ধন্যবাদ।